আসসালামু আলাইকুম এসএসসি 26 এবং 27 এসএসসি এমসিকিউ মাস্টার সিরিজের আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড 25-এ আসা যতগুলো এমসিকিউ আছে যেগুলো তোমাদের 26-এর শর্ট সিলেবাসে আছে সেগুলো নিয়ে কথা বলবো। চলো প্রথমে এ এবং বি এর মধ্যবর্তী আমাদের বলের মানটা বের করতে বলছে, এফ এর মানটা বের করতে বলছে। তাহলে চলো আমরা তো সবাই সূত্র জানি, এফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু কিউ1 কিউ2 ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা, কে এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 10 ইন্টু 2। আচ্ছা, এখানে আর এর মানটা আসে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই 1 মিটার, তাহলে আমরা 1 মিটার স্কোয়ার। তাহলে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, আসতেছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11। আচ্ছা, এই যে এটা আমাদের আনসার। এখানে 15 দেওয়া আছে, এটা 11 হবে, 1 হবে আর কি। এটা মূলত এই যে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলো, আচ্ছা, এ এবং বি স্পর্শ করিয়ে পূর্বের অবস্থান ফিরিয়ে আনলে নিচের কোনটি সঠিক হবে? আচ্ছা, এই যে এ গোলক যেটা আছে, এই গোলকটা এবং এই যে বি গোলকটা, এই দুইটাকে যদি আমরা স্পর্শ করাই তাহলে কি হবে? তাহলে মূলত হবে যে এদের মধ্যে যে চার্জটা আছে +2 আর হচ্ছে +10, এই দুইটা যোগ হয়ে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা একটাতে কয়টা করে পাবো? 6 কুলম করে পাবো। তাহলে নতুন যে চার্জটা হবে ওটা হবে 6 কুলম, +6 কুলম, এখানে হবে +6 কুলম। আচ্ছা, তাহলে এখন যদি আমাদেরকে আগে করিয়ে রাখি তাহলে কি হবে? এ গোলকের বিভব কি বেশি হবে? না, এটা সত্য না। কারণ হচ্ছে এ গোলকের বিভব তখন বেশি হবে না। আচ্ছা, ইলেকট্রন এ থেকে বিতে যাবে? ইলেকট্রন এ থেকে বিতে যাবে না। কারণ হচ্ছে যে এখানে যেহেতু চার্জের কোনো পার্থক্যই নেই, এটাও হবে না। মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। হ্যাঁ, এটা সত্য হবে। কারণ হচ্ছে মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্রটা শূন্য হবে। যেহেতু আমার দুইটা মান সমান, দুইটাই হচ্ছে যে +6 কুলম করে, তাইলে হচ্ছে যে এদের মধ্যবিন্দু যেটা আছে +6 কুলম করে, এদের মধ্যবিন্দু যেটা আছে এই মধ্যবিন্দুতে এই যে এদের তড়িৎ ক্ষেত্রটা শূন্য হবে। তার মানে আমার সি হচ্ছে আমার কারেক্ট আনসার। আচ্ছা, আকর্ষণধর্মী বল হবে, যেহেতু দুইটাই প্লাস, দুইটাতে একটা একটা আকর্ষণ করবে না, একটা একটাকে বিকর্ষণ করবে, তার জন্য এটা ভুল। আচ্ছা চলো, নিচের কোনটি মৌলিক রাশি? এটা তো আমরা সবাই জানি, তাপমাত্রা হচ্ছে মৌলিক রাশি, বেগ মৌলিক রাশি না, তাপ মৌলিক রাশি না, বল মৌলিক রাশি না। কারণ এগুলো প্রকাশ করতে এগুলো ছাড়াও অন্য কোনো রাশি প্রয়োজন হয়। আর আমরা প্রথম অধ্যায়ে তো পড়েছি তাপমাত্রা হচ্ছে আমাদের মৌলিক রাশি অন্তর্ভুক্ত। চলো, আচ্ছা, নিউটন কেজি ইনভার্স ওয়ান এটা কিসের একক? এটা হচ্ছে যে ত্বরণের একক। আচ্ছা, কিভাবে? ওই যে আমরা তো সবাই জানি এফ ইকুয়ালস টু এম এ। তাহলে হচ্ছে এইটা যদি আমরা এই পাশে রেখে দিই, এমটা ওই পাশে গেলে এফ ডিভাইড বাই এম। এফ এর একক কি? এফ এর একক হচ্ছে যে নিউটন, আর হচ্ছে এম এর একক কি? কেজি। এটাকে তো আমরা চাইলে লিখতে পারি নিউটন কেজি ইনভার্স ওয়ান। এটা হচ্ছে ত্বরণের একক। 50 50 মিটার উচ্চতা, আমাদেরকে এইচ দিয়ে দিছে। 50 মিটার উচ্চতা থেকে বস্তুটিকে নিচে ফেলে দেওয়া হলে কত মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে? আচ্ছা, কোন একটা বস্তুকে যদি 50 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয় তাহলে ওটা কত বেগে ভূমিতে আঘাত করবে? তো এটা তো একদম সহজ, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2GH। আচ্ছা, ইউ স্কোয়ার তো জিরো, কারণ হচ্ছে শেষ বেগটা কি হয়, এটার আদি বেগটা কি হবে? জিরো ছিল এটার আদি বেগ, যেহেতু উপর থেকে ছেড়ে দিছে, এটার আদি বেগটা কি ছিল? জিরো ছিল। আর হচ্ছে 2 ইন্টু জি এর মান তো আমরা সবাই জানি 9.8 ইন্টু এইচ এর মান 50। আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করে ফেলি, 2 ইন্টু, আচ্ছা, তাহলে আমাদের ভি স্কোয়ারের মানটা আসলো 980। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা রুট করে ফেলি তাহলে কত আসবে? 31.30। এই যে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলো, আচ্ছা, সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি? আচ্ছা, সাইকেলের প্যাডেল কি করে? সাইকেলের প্যাডেল একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে বারবার ঘুরতে থাকে না? তাহলে একটা নির্দিষ্ট দূরত্বকে কেন্দ্র করে যখন বারবার এটা ঘুরতে থাকে, এটা অবশ্যই কি হবে? ঘূর্ণন গতি হবে। কারণ ঘূর্ণন গতি আমরা কি জানি, একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বারবার গোল গোল ঘুরতে থাকে আর কি। তাহলে এটাকে আমরা বলবো যে ঘূর্ণন গতি। আচ্ছা আসো, 5 কেজি ভরের একটি স্থির বস্তু আমাদেরকে ইউ বলে দিছে 0। আচ্ছা, 5 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 11 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি যে তলে চলছে তার ঘর্ষণ বল হচ্ছে যে 1 নিউটন। তাহলে আমাদেরকে বলছে ঘর্ষণযুক্ত তলে আমাদের কত 10 সেকেন্ড পর বেগ কত হবে? আচ্ছা, এটার যে এফ, বড় বড় এফ যেটা হচ্ছে, মানে যেটা আমি ফোর্স ক্রিয়েট করতেছি, ওটা হচ্ছে 11 নিউটন। আর আমার এখানে কিন্তু একটা ঘর্ষণ বল আছে, তার মানে একটা স্মলার এফ বা ফ্রিকশন আছে। এই ফ্রিকশনটা হচ্ছে যে 1 নিউটন। তাহলে আমাদের কি করতে হবে? মূলত 10 - 1, মানে আমার মূলত এখানে কার্যকরী বল কত?
সরি এটা 11 হবে, 11 মাইনাস 1, তার মানে এখানে কার্যকর বলটা হবে আমার 10 নিউটন। তার মানে আমার এফটা মূলত হচ্ছে এখানে 10 নিউটন কার্যকর, মানে যেটা হচ্ছে আসলে মূলত কাজ করতেছে এখানে। আচ্ছা, এবার ঘর্ষণযুক্ত তলে আমাকে 10 সেকেন্ডেরটা বের করতে বলছে, তো প্রথমে আমাকে অ্যাক্সেলারেশন বের করতে হবে, বের করতে হবে। তো আমরা কি জানি এ ডিভাইডেড বাই এম, তাহলে এফ এর ভ্যালুটা এখানে হচ্ছে 10, কার্যকর যেটা সেটাই 10 ডিভাইড বাই এম, এম এর ভ্যালুটা আমাদেরকে এখানে বলে আছে এই যে এম 5, তাহলে 10 ডিভাইড বাই 5 কত হবে 2 এম এস ইনভার্স 2। আচ্ছা, আমি এ এর ভ্যালুটা পেলাম, এবার এ এর ভ্যালুটা তুমি জাস্ট বসাই দাও, ওই যে v is equals to u প্লাস এটি। আচ্ছা, যেহেতু আমাদেরকে বলছে স্থির, তার মানে ইউটা 0 হবে, ইউটা 0 হলে এটি, এর ভ্যালু কত ছিল 2 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 দুগুণে 20, আনসার হবে আমাদের 20। চলো, আচ্ছা 5 কেজি ভরের একটি স্থির বস্তু, আচ্ছা সেম কোশ্চেনে বলছে বস্তুটির ক্ষেত্রে তলটি যদি মসৃণ হয়, আচ্ছা তলটি যদি মসৃণ হয় তাহলে আমার এফ, বড় হাতের এফ যেটা থাকবে ওইটা কত হবে 11 নিউটনই হবে, ওইটা আর কমবে না, কারণ হচ্ছে এখানে তো ঘর্ষণটা নাই। ঘর্ষণ মানে কি? ঘর্ষণ মানে হচ্ছে যে বিপরীতমুখী যে বলটা ক্রিয়া করতেছে, যেহেতু ঘর্ষণটা চলে গেছে, মসৃণ হয়ে গেছে তলটা, তাহলে আমাদের এই বিপরীতমুখী বলটা আর থাকবে না। তাহলে এই বিপরীতমুখী বলটা যদি না থাকে তাহলে আমরা এফ এর মানটা 11 পাবো। আচ্ছা, মসৃণ তল হলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা এখানে প্রথমে আমরা এটা বের করে নিতে হবে। তো আমরা কি জানি ইকুয়ালস টু এফ ডিভাইড বাই এম, তাহলে এফ এর ভ্যালুটা কত ছিল 11 নিউটন ডিভাইডেড বাই এম হচ্ছে 5 কেজি, তাহলে এটার আনসার কত আসবে? এটার আনসার আই থিঙ্ক 2.2, এটার আনসার হচ্ছে যে 2.2। তাহলে আমাদের অ্যাক্সেলারেশনটা আমরা পেয়ে গেছি, এখন আমাদেরকে বলছে যে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি তো 0, ওইটা লেখার দরকার নেই, হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 2.2 ইন্টু 5 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে কত আসে? হ্যাঁ, এটা হচ্ছে যে 27.5। আচ্ছা, তাহলে মূলত আমাদের তাহলে প্রথম সত্যটা মানলো, ঘর্ষণ বস্তুটির ওজনের উপর নির্ভর করে। হ্যাঁ, ঘটনা সত্য, ঘর্ষণ বস্তুর ওজনের উপর নির্ভর করে, কারণ আমরা কি জানি? আমরা জানি ফ্রিকশন ইজ ইকুয়ালস টু মিউ ডাব্লিউ। তাহলে এই যে ফ্রিকশনটা কার সাথে? ওজনের সাথে সমানুপাতিক, যদি ওজন বাড়ে ফ্রিকশন বাড়বে, ওজন কমলে ফ্রিকশন কমবে। আচ্ছা, এখানে বলছে এই যে গতি ঘর্ষণ সহগের মানটা আমাকে বের করতে বলছে, এই যে মিউ এর মানটা বের করতে বলছে। তাহলে এই মিউ এর মানটা বের করলে মিউ সমান সমান কি লিখতে পারি আমরা? মিউ সমান সমান এফ ডিভাইড বাই ডাব্লিউ। তাহলে এফ এর ভ্যালুটা কত? এখানে এফ কিন্তু এটা ফ্রিকশনের যে এফটা আছে ওইটাই, তাহলে ফ্রিকশন তো আমাদেরকে বলা আছে 1 নিউটন, আর ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে যে এম জি। তাহলে আমরা যদি একটু মানগুলো বসাই দিই তাহলে আসতেছে কত? 5 ইন্টু 9.8, তাহলে যদি এই ক্যালকুলেশনটা আমরা করে ফেলি 1 ডিভাইড বাই, আমাদের আনসার হচ্ছে যে 0.020, তাহলে আমাদের এই যে এটাও সত্য, এটা মিলে গেল, তার মানে মূলত হচ্ছে আমার তিনোটাই সঠিক আনসার। চলো সামনে যাই। আচ্ছা, নিচের কোনটি ফসিল জ্বালানি? ফসিল জ্বালানি মানে কি? যেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, বা হচ্ছে তোমরা তো রসায়নের, যদি তোমার কেমিস্ট্রি যদি 11 চ্যাপ্টারটা পড়ে থাকো তাহলে হচ্ছে ফসিল সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাবে। তো মানে হচ্ছে যে যেগুলো নিচে, মানে আমরা মাটির নিচ থেকে যেগুলো ফসিল ফিউল পাই ওগুলোকে ফসিল ফিউল বলা হয় আর কি মূলত। তাহলে সৌরশক্তি, এটা তো আমরা সূর্য থেকে পাই, লাকড়ি এটা আমরা বাইরে গাছপালা থেকে পাই, পরমাণু শক্তি এটা আমরা পরমাণুগুলো থেকে পাই। তো এখানে আনসারটা হবে গ্যাস, মানে হচ্ছে যে আমরা গ্যাসটা কোথা থেকে পাই? ওই যে তোমরা যদি দেখে থাকো মিথেনটা অপরিশোধিত তেল আছে, ওখান থেকে আমরা এটা বের করে থাকি, তার মানে আমাদের উত্তরটা হচ্ছে যে গ্যাস, ফসিল ফিউল। আচ্ছা, জড়তা। জড়তা বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে। হ্যাঁ, যেটা বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে ওটাকে আমরা বলি স্থিতি জড়তা। বস্তুকে সমত্বরণে গতিশীল করে। আচ্ছা, সমত্বরণে গতিশীল মানে কি? সমত্বরণে গতিশীল মানে হচ্ছে যে প্রত্যেকটা বেগ একইভাবে বাড়তেছে প্রতি সেকেন্ডে। এখন ধরো যে একটাতে ছিল মানে এই সেকেন্ডে বেগ 1, তারপরের সেকেন্ডে 2, তারপরের সেকেন্ডে 3, তারপরের সেকেন্ডে 4। এখন এই যে এখানে বেগ যে বাড়তেছে, তাহলে বেগ যদি বাড়তে থাকে তাহলে তো এখানে জড়তা কাজ করবে না। জড়তার কাজ কি? জড়তার কাজ হচ্ছে কোনো একটা গতিকে কনস্ট্যান্ট রাখা, অথবা কোনো একটা কিছুর কি স্থিতিকে কনস্ট্যান্ট রাখা, মানে হচ্ছে কোনো একটা বস্তু যদি স্থির থাকে তাকে স্থির রাখবে, কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে তাকে কি হবে? গতিশীল করবে। তাহলে এই যে এখানে যে বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে যে সমত্বরণ আছে, তাহলে সমত্বরণে গতিশীল তো রাখতে পারবে না, কারণ হচ্ছে সমতলে যদি গতিশীলই রাখে তাহলে তার বেগের পরিবর্তন হচ্ছে। কিন্তু জড়তার কাজ কি? জড়তার কাজ হচ্ছে বেগটা সেম রাখা, সমবেগে রাখা, তাহলে সমত্বরণ এটা হবে না। আচ্ছা, বস্তুর ভরের সাথে সম্পর্কিত। হ্যাঁ, জড়তাটা বস্তুর ভরের সাথে সম্পর্কিত, বস্তুর ভর যত বাড়বে জড়তার কাজটা তত বেড়ে যাবে, তাহলে এটার আনসার হবে
1 আর 3। আচ্ছা আসো, একটি পরমাণুর ইউরেনিয়ামের ফিশনে কয়টি নিউট্রন, আচ্ছা কয়টি নিউট্রন, তোমরা এটা সবাই জানো, এটা হচ্ছে 3টি নিউটন নির্গত হয়, 3টি নিউটন নির্গত হয়। আচ্ছা আসো, তরঙ্গটির বেগ কত হবে? আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এবং আমাদেরকে বলছে যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা হচ্ছে যে 10 সেন্টিমিটার। আচ্ছা 10 সেন্টিমিটার যদি হয়, আমি যদি একটু কল্পনা করি যে এই জায়গাটা মূলত কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, এই যে 1 2 মানে দুইটা ওয়েভ, এখানের মধ্যে দুইটা পূর্ণ ওয়েভ আছে। আচ্ছা যদি দুইটা ফুল ওয়েভ থাকে তাহলে হচ্ছে যে এই জায়গাটার মধ্যে আরেকটা আমি সমদশা পাবো, তার মানে এই যে এখান থেকে এতটুক আর এখান থেকে এতটুক, তাহলে দুইটা ফুল ওয়েভের দৈর্ঘ্য যদি আমার 10 সেন্টিমিটার হয় তাহলে 10/2, তাহলে একটা পূর্ণ দৈর্ঘ্য ওয়েভের দৈর্ঘ্য কত? 5। মানে একটা ফুল ওয়েভ আমাকে কি কতটুক সেন্টিমিটার যাচ্ছে? 5। এটাকে আমি বলতেছি ল্যামডা। এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে যে ল্যামডার মান। তাহলে এটা যদি ল্যামডার মান হয় তাহলে তো আমরা সবাই জানি v = f ল্যামডা। আচ্ছা f এর ভ্যালুটা কত? 1100 ইন্টু, আচ্ছা h, এটা কিন্তু সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটার থেকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে 0.05 মিটার। তাহলে এটা যদি আমরা বসা দিই 0.05, আনসার আসে 55। এই যে এটা হচ্ছে তরঙ্গের বেগ। চলো, তরঙ্গটি এইটি, আচ্ছা 8800টি পূর্ণ স্পন্দন দিতে কত সময় লাগবে? আচ্ছা তরঙ্গটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমার কত? 1100। তার মানে তরঙ্গটা 1 সেকেন্ডের মধ্যে 1100টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। তাহলে এটা যদি 1100টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাহলে হচ্ছে যে যেহেতু 8800টা দিবে, তার মানে কি 8800 ডিভাইডেড বাই 1100, এটা করে দিলে তো আমার কত সময় লাগবে এটা বের হয়ে যাবে। কারণ আমার এখানে কি মূলত আমি লিখতেছি যে মোট মোট যে কয়টা দিতে হবে এবং একটা দিতে যে সময়, মোট দেওয়াটাকে যদি আমি একটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমার কি চলে আসবে, ওই সময়টা কতটুকু লাগবে সেটা। তাহলে 8800 ডিভাইড বাই 1100, 8 সেকেন্ড। এই যে এটা হচ্ছে আমার আনসার। তার মানে হচ্ছে যে মোট এতটাই পুনঃস্পন্দন দিতে সময় লাগবে কত? 8 সেকেন্ড। চলো, চিত্রে এম এ বি কে 5 সেন্টিমিটার পেছনে আনা হলে, আচ্ছা চিত্রটার মধ্যে যদি আমার এ বি যেটা আছে, এই যে এ বি, এই এ বিটাকে যদি 5 সেন্টিমিটার পেছনে নিয়ে আসা হয় তাহলে বাস্তব এবং আচ্ছা আগে দেখি আমরা, এই যে এটা কিন্তু 15 সেন্টিমিটার দূরে আছে, এটা কতটুকু দূরে আছে? এটা 15 সেন্টিমিটার দূরে আছে, আর আমার ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটা অলরেডি ফোকাস থেকে 5 সেন্টিমিটার পেছনে আছে। এখন আমাকে বলছে আরো 5 সেন্টিমিটার পেছনে আনা হলে, তার মানে বস্তুটাকে যদি আমি এখানে স্থাপন করি, এই যে কেন্দ্রের উপরে বক্রতার কেন্দ্রে যদি আমি এই বস্তুটাকে স্থাপন করে দিই তাহলে কি হবে? বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব গঠন করে। এখন এই জায়গায় যখন আমরা বসাবো তখন কি হবে? বাস্তব প্রতিবিম্ব অবশ্যই গঠন করবে, কারণ কি এই যে এভাবে সোজা যাবে এবং হচ্ছে ফোকাস দিয়ে এটা চলে যাবে, এবং একটা কি ফোকাস দিয়ে যাবে এবং এভাবে সোজা চলে যাবে গিয়ে যে এখানে বাস্তব বাস্তব, কারণ প্রশ্নের চিত্রগুলো আসলে বাস্তবে এখানে মিলবে। এবং উল্টো প্রতিবিম্ব অবশ্যই এটা উল্টা, তার মানে প্রথমটা আমার সত্য। এন্ড বলছে এ বি এর আকার সমান হবে, হ্যাঁ যখন কোনো কিছু বক্রতার কেন্দ্রে দাঁড়াবে এবং তার হচ্ছে কি, তার হচ্ছে আকারটা সবসময় সমান হবে। এই চিত্রটা যদি একদম তুমি ঠিকভাবে আঁকানোর চেষ্টা করো তখন দেখবে যে এটা একদম এইটা দৈর্ঘ্য আর হচ্ছে যে এটার দৈর্ঘ্য পুরোটাই সমান হচ্ছে, দুইও ঠিক হবে। অবাস্তব এবং সোজা হবে, আমরা একটু আগে বলছি বাস্তব এবং উল্টো হবে, তাহলে অবাস্তব এবং সোজা এটা ভুল হবে, তার মানে আমাদের আনসার হচ্ছে যে 1 এবং 2, তার মানে ক। চলো, আচ্ছা বিবর্ধন সবসময় m = 1 হয় কোন দর্পণের ক্ষেত্রে? আচ্ছা আমরা সবাই জানি বিবর্ধন হয় না কোন দর্পণের ক্ষেত্রে? সমতল দর্পণের ক্ষেত্রে কোনো বিবর্ধন হয় না। মানে তোমাদের বাসা বাড়ির মধ্যে তুমি যে আয়নাটা দেখো, আয়নাটা কি তুমি তোমাকে বড় দেখো বা ছোট দেখো? উত্তর হচ্ছে না, কারণ সমতল আয়নায় বিবর্ধন দেখা যায় না, ওটার মানটা সবসময় কি হয়? m হয়। মানে তুমি আয়না থেকে যত দূরে দাঁড়িয়ে থাকবা তোমার প্রতিবিম্বটা সেম ঠিক উল্টো দিকে অত দূরেই দাঁড়িয়ে থাকবে, তার মানে হচ্ছে যে এখানে বিবর্ধনটার মান কি হয়? সবসময় 1 হয় আর কি। তাহলে এটার আনসার হবে যে সমতল দর্পণ। আচ্ছা আসো, এই ভিডিওর মধ্যে আমি দিনাজপুর বোর্ডে আসা যতগুলো এমসিকিউ ছিল তোমাদের এসএসসি 26-এর শর্ট সিলেবাসের মধ্যে সবগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরকম আরও ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে, তো যদি তুমি আরও ভিডিওগুলো দেখতে চাও তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।